ইস্যুটি আদালতে বিচারাধীন। নির্বাহী বিভাগের কিছু করার নেই, ফাঁস হওয়া চাকরির প্রমাণ পেলে ব্যবস্থা, জনপ্রশাসন মন্ত্রী। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান ছাত্রলীগের, আন্দোলনে পূর্ণ সমর্থন ছাত্রদলের, সড়ক বন্ধ করলে ব্যবস্থা বলছে পুলিশ। প্রশ্ন ফাঁস কাণ্ডে পিএসসির বিতর্কিত অবস্থান, আস্থা কমবে চাকরি প্রার্থীদের, বললেন বিশিষ্টজনেরা, দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ। কক্সবাজারে আবারও পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু, 1 মাসে মারা গেল 16 জন, তবুও থামছে না ঝুঁকিপূর্ণ বসবাস। টানা বৃষ্টিতে কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর ও পঞ্চগড়ের বন্যা পরিস্থিতির অবনতি, খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। সুপ্রিম কোর্টের স্থিতাবস্থার পর কোটা ইস্যুতে নির্বাহী বিভাগের কিছুই করণীয় নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সচিবালয়ে তিনি জানান, এখনও বিষয়টি আদালতের আদেশ না মেনে কারো ইন্ধনে যেন শিক্ষার্থীরা রাজপথে আন্দোলনে না থাকেন সেই আহ্বানও জানান তিনি। বলেন, সরকার যৌক্তিক সংস্কারের পক্ষে। জয় যাদবের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল ইস্যুতে সুপ্রিম কোর্টের স্থিতাবস্থার পরও রাজপথে আন্দোলনে শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রী। বলেন, বিষয়টি এখনো বিচারাধীন, ফলে নির্বাহী বিভাগের কিছু করার নেই, ফলে রাজপথে আন্দোলনেরও কোনো যৌক্তিকতা নেই। আলোচনার ভিত্তিতে যৌক্তিক, হ্যাঁ, কোটা কতটুকু থাকবে সেটা আলোচনা হতে পারে। সেটি কোর্টে যখন আপনার আমাদের কোটা বিরোধী আন্দোলনের যাবে, তারা যখন যুক্তিগুলো শুনবে, তাদের বন্ধের কি হবে, জেলা কোটার ক্ষেত্রে কি হবে, আচ্ছা মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যদের জন্য কি হবে, সেখানে বিস্তারিত যখন আলোচনা হবে সেখানে সমাধান সম্ভব। প্রবলেমটা তো রাজপথে সলিউশন হওয়ার কথা না, এটা তো নির্বাহী বিভাগ সমাধান করবে না, এটা করবে আদালত বিচার বিভাগ। কোটা বাতিলের পর কয়েকটি বিশেষ পরীক্ষার ফল তুলে ধরে তিনি জানান, এর যৌক্তিক সংস্কার চায় সরকার। এই যে 40 বিসিএসে 59টি জেলা থেকে পুলিশে একটি নারীও আপনার চাকরি সুযোগ পায়নি, আপনার 40 বিসিএসে। তাহলে আবার আপনার দেখা যাচ্ছে যে মাত্র 17টি জেলাতেও আপনার নারী পুরুষ কেউই চান্স পায়নি। তাহলে এই যে জেলাগুলো বঞ্চিত হয়ে গেল, তাহলে এইরকম একটা যদি সৃষ্টি হয়, তাহলে একটা অসমতা তৈরি হয়। অনেকগুলি যুক্তির ব্যাপার আছে। আমি মনে হয় কোটার সংস্কার থাকার দরকার। পিএসসি চেয়ারম্যানের সাবেক এক গাড়ি চালকের প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে, জানান জনপ্রশাসন মন্ত্রী। সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তো তারা সেখানে ব্যবস্থা গ্রহণ করবেন বলে চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে বলেছেন, সুন্দর করে বলেছেন। তো বিষয়গুলো প্রমাণ হতে হবে এবং সেটির জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে এবং এখানে একটু ত্রুটি নাই, খুবই শক্তভাবে সরকার কিন্তু দেখছে। তদন্তে দোষীদের চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রী। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কারের দাবিতে বিকেল থেকে বাংলা ব্লকেট করার কথা আন্দোলনকারীদের। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে শুরু করেছে আন্দোলনকারীরা। বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে জান্নাতুল মোহনা। মোহনা, আজকের কর্মসূচি শুরু হয়েছে কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কিছুক্ষণ আগেও ছাত্রছাত্রীরা জড়ো হওয়া শুরু করেছিল এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা এই ঝড় বৃষ্টি মাথায় দিয়েও তারা 11 দিনের মতো তাদের কোটা সংস্কার আন্দোলনের যে দাবি ছিল সেই এক দফা দাবির ভিত্তিতে জড়ো হওয়া শুরু করেছে। আপনাদের দেখাতে চাই যে কি পরিমাণ আন্দোলনকারী এই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছাতা মাথায় দিয়ে তারা এই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কিছুক্ষণ আগেই জড়ো হয়েছে এবং আজকে তারা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তাদের যে বাংলা ব্লকেট কার্যক্রম ছিল তারা জানিয়েছেন আজও তারা সেই বাংলা ব্লকেট কার্যক্রম চালাবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশেপাশের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে অবরোধ করে তারা তাদের বাংলা ব্লকেট কর্মসূচি চালাবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে ডিএমপি থেকে বারবার বলা হচ্ছে যে হাইকোর্টের রায়ের পরেও তারা আন্দোলনকারীরা যদি রাস্তা ব্লকেট করে জনদুর্ভোগ তৈরি করে তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টি আন্দোলনকারীরা জানেন এবং জানার পরও তারা জানিয়েছেন তাদের দাবি 18 পরিপত্র বাতিলের জন্য না, তাদের দাবি কোটা সংস্কারের এবং কোটা সংস্কারের স্থায়ী সমাধানের জন্য এবং তাদের দাবিটা মূলত নির্বাহী বিভাগের কাছে, তাদের দাবি আদালতের কাছে নয়। এবং এই জন্যই কিন্তু তারা বলছেন যে 18 পরিপত্র বহাল কিংবা বাতিল এই সংক্রান্ত তাদের দাবি দেওয়া ছিল না, তারা এক দফা দাবিতে যে দাঁড়িয়েছেন বা আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং এই মুহূর্তে তারা এখান থেকে
শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ঘুরে টিএসসি হয়ে শাহবাগে জমায়েত হবেন এবং আমরা যতদূর জানতে পেরেছি তারা শাহবাগ থেকে বিভিন্ন পয়েন্ট, কারণ বাজার, মৎস্য ভবনের মতো পয়েন্টগুলোতে তারা জড়ো হবেন এবং তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আছি। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। কুমিল্লায় কোটা বিরোধী আন্দোলনকারীদের বাধা দিয়েছে পুলিশ, এ সময় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, এখন সেখানকার পরিস্থিতি কেমন? সংঘর্ষ হচ্ছে নাকি? সংঘর্ষ এখন কি পরিস্থিতিতে আছে? আসলে যেটা বলছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসলে আমরা দেখেছি 3টা থেকে আসলে উত্তপ্ত। আপনি দেখছেন পুলিশ এবং ছাত্রের সাথে আসলে বাকবিতণ্ডা এক পর্যায়ে আসলে যখন ছাত্ররা যখন ইট পাটকেল মারে তখন পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। তবে একটু জানা কি এর কারণে আসলে আমরা দেখেছি তিনজন পুলিশ আহত হয়েছে, 5 জন ছাত্র আসলে আহত হয়েছে এবং ইট পাটকেলের কারণে আসলে কয়েকজন আমরা দেখেছি তাদেরকে মেডিকেল নিয়ে যেতে, এবং আমরা দেখতে পাচ্ছি পরিবেশ এমন উত্তপ্ত এবং যারা ছাত্র রয়েছে তারা বলছে পুলিশকে সরে যেতে এবং ভুয়া তারা আসলে এখানে চিৎকার করছেন। আপনি দেখতে পাচ্ছেন আমরা কুমিল্লার এই 3টার সময় আসলে তাদের যে মহাসড়ক আসলে ঘেরাও করার কথা ছিল, পুলিশ আনসার ক্যাম্প, কোটবাড়ি আনসার ক্যাম্পের সামনে আসলে তাদেরকে আটকে দেয় এবং সেখানে তখন বাকবিতণ্ডা শুরু হয় এবং পুলিশই এবং ছাত্রের মধ্যে একটা সংঘর্ষ। ডক্টর আসলে বিশ্ববিদ্যালয় উনি পুলিশের সাথে কথা বলছেন এবং পুলিশের সাথে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে কি কথোপকথন তারা বলছেন এবং তারা 5 জন ছাত্র আমরা দেখছেন ছাত্র আসলে ছাত্র সবাই ইট মারতেছে ইট মারতেছে। আপনি দেখতে পাচ্ছেন ছাত্র পুলিশ সংঘর্ষ এবং তারা কথা বলা এক পর্যায়ে আসলে সবাই ইট পাট্টা মারা শুরু করেছে এবং পুলিশ যখন ইট পাট্টা মারা তখন পুলিশ টিয়ারশেল দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন ঢাকা যে কুমিল্লা যে মহাসড়ক তারা ঘেরাও করার কথা ছিল, ছাত্র আসলে মানছে না। তারা বলছে পুলিশই যে বাধা দিয়েছে তারা এটাকে প্রতিবাদ স্বরূপ তারা নিয়েছেন এবং 5 জন ছাত্র আহত হয়েছে, সেই সাথে পুলিশ 3 জন আহত হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভর্নর মোদী আসলে কথা বলছেন। আসলে তারা বলছেন এক্ষেত্রে পুলিশের সরে যেতে, কিন্তু পুলিশ আসলে উপরে নির্দেশ তারা পুলিশ ছাত্র আসলে বলছেন তারা কি বলতে চাচ্ছেন তারা এই বিষয়টা নিয়ে একটা আসলে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের ছাত্রদের মধ্যে আসলে লাঠিচূড়া ইট পাটকেল নিয়ে আসলে তারা অনেক কিছু করছে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিকেল 3টে থেকে আনসার ক্যাম্প কোটবাড়ি এলাকা আসলে রণক্ষেত্রে বলা যায় 3 জন পুলিশ আহত এবং টিয়ারশেল আসলে অনেক সাংবাদিক আসলে আহত হয়েছেন টিয়ারশেলের কারণে। এবং সেই দিক থেকে যদি বলি ঢাকা যে চট্টগ্রাম মহাসড়ক তারা কেন তাদেরকে বাংলা ব্লকেট করতে দেওয়া হলো না, সেই কারণে আসলে এখানে বাকবিতণ্ডা পুলিশ এবং ছাত্রদের মধ্যে আমরা দেখেছি। সাংবাদিক আহত হয়েছে 4 জন এবং আপনার আর্থিক বিষয় জানিয়ে রাখি পুলিশ সাংবাদিকের থেকে 3 জন আহত হয়েছে, পুলিশের থেকে 5 জন আহত হয়েছে। সবকিছু মিলিয়ে যদি বলা যায় তারা চাচ্ছে আসলে বাংলা ব্লকের মাধ্যমে তারা ক্যাম্পাসে তারা রাস্তা মহাসড়ক আসলে তারা ইয়ে করতে চাচ্ছেন, মহাসড়ক ঘেরা করতে চাচ্ছেন এবং এখন পুলিশকে যাচ্ছেন। আমরা এই ছাত্রদের এই আন্দোলন আসলে সমর্থনযোগ্য আন্দোলন আপনাকে জানিয়ে রাখি। ভাই ঢাকা কুমিল্লা মহাসড়ক আমরা দেখতে পাচ্ছি আসলে এই যে বিষয়টা তারা আসলে কিভাবে নিচ্ছেন জানি না। আমরা দেখেছি ঢাকা কুমিল্লার যে চট্টগ্রাম মহাসড়ক তারা রাস্তা অবরোধ করার জন্য আসলে পুলিশ কর্তৃপক্ষ অলরেডি এখান থেকে আনসারি ক্যাম্প থেকে তারা চলে গিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লার যে বিষয়টা আসলে পুলিশ যারা পুলিশ রয়েছে তার সহকারী পক্ষ তারা গভর্নর কথা বলছেন। আমি আপনাকে দেখানোর চেষ্টা করি আসলে এই সংঘর্ষ আসলে তারা চাচ্ছে না, কিন্তু তারপরে এই পাটকেলের মাধ্যমে পুলিশের সাথে আসলে যে সংঘর্ষ ঘটেছে তার 5 জন আসলে এখান থেকে আহত হয়েছেন। আমরা দেখেছি তাদেরকে মেডিকেল নেওয়া হয়েছে এবং পুলিশ কি বলে আমরা শুনতে চাই। এটা কি উত্তর ফায়ার করলেন স্যার? আমরা কি স্যার উত্তেজিত ছিলাম? আমরা আপনাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করা হয়েছে। সাংবাদিকদের উপর কেন হামলা করলেন? কেন আমাদের ফায়ার করা হলো?
তারা যেতে চাচ্ছেন আসলে পুলিশের সাথে তারা যে কথা বলছে, তারা বলছেন মহাসড়ক তার ব্যাকহেড দিবেন এবং তারা এই বিষয়টা নিয়ে আসলে অনেক কথা বলার চেষ্টা করছেন। পুলিশ বলছে যেতে পারবে না, কিন্তু ছাত্র বলছে তারা মহাসড়ক যাবেন, বাংলা ব্যাকহেডের মাধ্যমে তারা মহাসড়ক অবরোধ করবেন। আমরা যদি এখন কথা বলার চেষ্টা করি আসলে দুই একজন ছাত্রের সাথে সবার উপস্থিত থাকার পরে আমাদের ছাত্রদের উপরে কেন গুলি হইলো? আমার চোখ লাল ডাক্তার হয়েছে, আমার গায়ে টিয়ারসেল লাগছে। 3 আঙ্গুল হইলে আমার এখানে গুলি লাগতো। আমাদের প্রায় 15 থেকে 20 জন আহত হয়েছে, মেডিকেল আছে এখনো। আর আমাদের ভার্সিটি মেডিকেল আহত অনেক পোলাপান আছে। পুলিশ এটা হচ্ছে পুলিশ জানে, এটা তো হচ্ছে আমরা বলতে পারবো না তারা আমাদের কেন বাধা দিচ্ছে। কারণ যৌক্তিক আন্দোলন এভাবে কি আর স্টুডেন্টদের দামে রাখা যায়? আর দেশ আসলে ছাত্র বলছেন তাদের 15-20 জন আহত হয়েছেন, ক্যাম্পাসে রয়েছে এবং মেডিকেল রয়েছে। সেই দিক থেকে যদি কথা বলি, পুলিশের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে আপনাদের পুলিশ কতজন আহত হয়েছে? পুলিশ কতজন আহত হয়েছে? আমরা একটু কথা বলে জানাচ্ছি। আমরা তো সংখ্যাটা জেনে আমরা জানাচ্ছি অনেক আহত হয়েছে। পুলিশ বলছে পুলিশের আসলে অনেকজন আহত হয়েছে, তারা ইট পাটকেলের কারণে তাদেরও 4-5 জন আহত হয়েছে এবং ছাত্র বলছে 15-20 জন আহত হয়েছে। আসলে টিএসএল কারণে আসলে আহত সংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে। আসলে সাংবাদিক আমরা দেখেছি টিএসএল কারণে আসলে 4-5 জন সাংবাদিক আহত হয়েছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, কুমিল্লার এই পরিবেশ আসলে উত্তেজনা গরম। ছাত্র বলছেন পুলিশ কেন আমাদেরকে বাধা দিবে? যে বাংলা ব্লকেটে আমরা গতকালকে কর্মসূচি অনুযায়ী আমরা কুমিল্লা মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আসলে ঘরে কথা পুলিশ আমাদেরকে আনসার ক্যাম্পে কোটবাড়ি বিশ্বটি এলাকায় আমাদেরকে থামিয়ে দিয়েছে। আসলে এই ছিল কুমিল্লা থেকে যে পরিস্থিতি আমি দেখেছি। 15-20 জন আহত হয়েছে, এই সর্বশেষ তথ্য। জি সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে আমাদের সহকর্মী সুমন কবির জানাচ্ছিলেন কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের যে সংঘর্ষ হয়েছে তাতে প্রায় রণক্ষেত্রে পরিণত হয়েছে কুমিল্লা। এবার আমরা যেতে চাই কুষ্টিয়ায়। কোটা সংস্কারের দাবি নিয়ে বাংলা ব্লকেট করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। শিক্ষার্থীরা কি কি কর্মসূচি পালন করেছেন, সেখানকার বিস্তারিত পরিস্থিতি সম্বন্ধে জানাবেন আমাদের। সারা দেশের মতো কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ব্লকের আওতায় তারা কিন্তু এখন কুষ্টিয়া এবং খুলনা যে মহাসড়ক, সেই মহাসড়ক কিন্তু দখল নিয়েছে এবং মহাসড়কে কিন্তু তারা বিভিন্ন কোটা বিরোধী স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে এখন মুখরিত হয়ে উঠেছে এই কুষ্টিয়া এবং খুলনা মহাসড়ক। আমি যদি একটু দেখাতে চাই, এটি হচ্ছে কুষ্টিয়া এবং খুলনা মহাসড়ক। এই মহাসড়কে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই যে কোটা বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীদের, এই শিক্ষার্থীদের এই আজকের যে প্রোগ্রাম বাংলা ব্লকেটের, এই প্রোগ্রাম কিন্তু ক্যাম্পাস থেকে শুরু হয় 3:30টার দিকে। 3:30টায় ক্যাম্পাসের বিভিন্ন পদক্ষেপ করার পরে কিন্তু তারা খুলনা কুষ্টিয়া মহাসড়কে উঠে এবং মহাসড়কে এখন পর্যন্ত কিন্তু তারা মহাসড়কের উপর দিয়ে যে তাদের যে দাবি দেওয়ার জন্য বিভিন্ন নানা কোটা বিরোধী তারা স্লোগান দিচ্ছে এবং স্লোগানে মুখরিত এখন ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের যে খুলনা কুষ্টিয়া মহাসড়ক। এখানে আমি একাধিক শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তাদের দাবি যে তারা সংসদীয় কমিটি, নির্বাহী কমিটির যদি সিদ্ধান্ত না নেয়, কোটা বাতিল সংস্কার না করে, সে পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবে। এটি আমাদেরকে এখন পর্যন্ত তারা জানিয়েছেন। তবে তারা বলেছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আর এর ফলে কিন্তু এই যে খুলনা কুষ্টিয়া যে মহাসড়ক, এই মহাসড়ক কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং কয়েক কিলোমিটার পর্যন্ত যে গাড়ি ঘোড়া সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, যার প্রভাবে কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ জনগণ। আসলে এখন পর্যন্ত এই যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তন্নি, তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। এদিকে সাভারে কোটা আন্দোলনকারীদের হঠাতে প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, ঢাকা ইচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়েছে কিনা সেই বিষয়ে আমাদেরকে জানাবেন। তন্নি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখেছি যে প্রথম থেকে কিন্তু আজকে বিকাল 3:30টার আগে থেকে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে ঢাকা ইচা মহাসড়কে। কিন্তু 4টার দিকে কিন্তু ছাত্রছাত্রীরা তারা তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি কোঠা যে সংস্কারের দাবিতে কিন্তু তারা ঢাকা ইচা মহাসড়ক অবরোধ করে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে, আরেক পাশে ছাত্রদের অবস্থান রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং দুই পাশে আমরা দেখেছি যে দুই পাশেই কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে
আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু ছাত্ররা তারা কোটা সংস্কারের দাবিতে কিন্তু মোহমোহ স্লোগানে কিন্তু ঢাকা-রিচা মহাসড়ক তারা করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ছাত্রছাত্রীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে একজন স্টুডেন্টের সাথে কথা বলার জন্য চেষ্টা করি যে আসলে যে কেন আপনার আজকে কেন আমরা আসলে কোঠার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমরা চাই আমাদের সমাজে মেধার দাম দেওয়া হোক, প্রকৃত মেধাবীদেরকে প্রকৃত সম্মানটা দেওয়া হোক, মেধাবীদের যেন এরকম রাস্তায় না ঘুরতে হয়। মেধাবী যারা যেমনটি দেখছিলেন আসলে তো নিজে ঢাকা-রিচা মহাসড়ক কিন্তু এখানে কিন্তু হ্যাঁ আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন এখানে কিন্তু গতকাল কিন্তু সকাল থেকে তারা সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছিল। আজকে কিন্তু তারা 3:30টায় ঘোষণা করলেও কিন্তু 3:30টায় তারা ঢাকা-রিচা মহাসড়ক অবরোধ করতে পারে নাই। তারা কিন্তু 4টার থেকে কিন্তু ঢাকা-রিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমরা দেখছি এক পাশে কিন্তু ছাত্ররা স্লোগান দিচ্ছে এই কোটা সংস্কারের দাবিতে, আরেকদিকে কিন্তু অবস্থান আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি তারা কিন্তু জল কামান নিয়েও কিন্তু দাঁড়িয়েছে এবং প্রচুর সংখ্যক পুলিশ কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এই প্রথম কিন্তু এই জাহাঙ্গীরনগরের যে প্রধান গেট আছে এই গেট কিন্তু তালা দিয়েছিল। পরবর্তীতে কিন্তু তালা ভেঙে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু তারা মহাসড়কে অবস্থান নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এক পাশে পুলিশের অবস্থান এবং অন্য পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীদের কিন্তু এখানে চলমান আছে এবং ঢাকা-রিচা মহাসড়ক কিন্তু দুই প্রান্তই কিন্তু বন্ধ করে দেয়া হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এখন দেখা যাক যে ছাত্রছাত্রীরা কতক্ষণ পর্যন্ত তারা এই মহাসড়ক অবরোধ করে রাখতে পারে। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-রিচা মহাসড়কে। শাহিনুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিনুর রহমান। কোটা সংস্কারের দাবি নিয়ে বাংলা ব্লকেট করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কি বলছেন, সেখানকার পরিস্থিতি কেমন? তন্নি, 4:10 থেকে কিন্তু বরিশাল পটুয়াখালী মহাসড়কটি অবরোধ করেছে কোটা পরিবর্তন এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং আজ কিন্তু বিগত দিনের চেয়ে যে চিত্র এই আন্দোলনের সেটি একটু ভিন্ন, কারণ আজ কিন্তু প্রথমে সড়ক অবরোধের সময় পুলিশের একটু বাধার সম্মুখীন হয়েছিলেন এই আন্দোলনকারী শিক্ষার্থীরা, কিন্তু পরবর্তীতে সেই বাধা উপেক্ষা করেই তারা কিন্তু এই সড়কটি অবরোধ করেছে। এবং বিগত দিনে আমরা যেটা দেখেছি যে যতজন আসলে অংশগ্রহণকারী ছিল আন্দোলনকারী তার কয়েক গুণ আসলে আজ কিন্তু আন্দোলনকারীর সংখ্যায় বেশি এবং তারা ইতিমধ্যে সড়কে টায়ার জ্বালিয়েছে, আগুন জ্বালিয়েছে, তারা প্লাকার্ড হাতে নিয়ে বিভিন্ন মুহুর্মুহু স্লোগানের মাধ্যমে আসলে তারা তাদের দাবি পেশ করছে এবং একই সাথে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আসলে ভর্ৎসনা করছে যে তারা প্রশাসনের কাছে জানতে যাচ্ছে যে আজ এত অতিরিক্ত পরিমাণে পুলিশ এবং তারা আসলে বিভিন্ন ভাবে আসলে মারমুখী অবস্থানে কেন, এই বিষয়টা আসলে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে যাচ্ছে। এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই যে সড়ক অবরোধের কারণে কিন্তু এই সড়কের দুই পাশে জ্যামের শুরু হয়েছে এবং এই জ্যামটা কিন্তু দীর্ঘতর হবে বলে আমাদের অভিজ্ঞতা বলে, যেটা বিগত কয়েকদিনে আমরা দেখতে পেয়েছি। আমরা এ ব্যাপারে আসলে পুলিশের যারা আছেন এখানে দায়িত্বরত বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা, তাদের কয়েকজনের সাথে আসলে কথা বলার সুযোগ হয়েছিল। তারা মিডিয়ায় এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও আমাদেরকে যেটি জানিয়েছে যে সড়কে যদি অবরোধ করে শিক্ষার্থীরা তবে এই বরিশালের 5 জেলার মানুষ আসলে দুর্ভোগে পড়ে যানবাহন চালকেরা। তো এই তাদের দুর্ভোগ লাঘবের জন্য তারা এই আন্দোলনকারীদের বলেছিল তারা যেন তাদের আন্দোলনকে ক্যাম্পাসের মধ্যে আসলে রাখে, কিন্তু সেই তাদের যে নির্দেশনা সেটি আসলে উপেক্ষা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে নেমে এসেছে। এবং আমরা কিন্তু দেখছি আসলে যে দূর দূরান্তের যারা যাত্রী তারা কিন্তু এই অবরোধের স্থলটিকে তারা আসলে পায়ে হেঁটে পাড়ি দিচ্ছেন এবং তারাও আমাদের আসলে জানিয়েছেন যে ধারাবাহিক যে এভাবে প্রতিদিনই অবরোধের কারণে 2-3 ঘন্টা আসলে সড়ক অবরোধ করা থাকে এবং এই সময়ের কিন্তু তারা বিভিন্ন প্রয়োজনীয় কাজে
যাত্রাপথে বিরতি দিতে হয় আবশ্যকভাবে, এবং এ কারণে কিন্তু তারা বিড়ম্বনায় পড়েছেন। তো এই ছিল বরিশাল পটুয়াখালী মহাসড়ক থেকে চলমান যে অবরোধ সে ব্যাপারে সর্বশেষ তথ্য। তন্নি। শফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিক মুন্সি। আমরা যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছে আমাদের সহকর্মী KM নাজিম। নাজিম, চট্টগ্রামে কি পরিস্থিতি দেখছেন? শিক্ষার্থীদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলতে চাইছেন? জি, আপনি যেমনটা বলছেন একটু আগে, কোটা বিরোধী যে শিক্ষার্থীরা রয়েছেন তারা মিছিল নিয়ে নগরীর বটতলী থেকে এখন টাইগারবাস মোড়ে রয়েছেন, সেখানে এসে আসলে পুলিশের বাধার সম্মুখীন করছেন। কারণ এখানে শিক্ষার্থীদের যে মিছিল নিয়ে এসে সেটি পুলিশ আটকে দিয়েছে। এখন পুলিশের সাথে শিক্ষার্থীদের কথা হচ্ছে, আর শিক্ষার্থীরা চাচ্ছেন মিছিল নিয়ে টাইগারবাস যে মোড়, গতকালকের মতো মোড় অবস্থানের জন্য, কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে ইতিমধ্যে বাধা দেওয়া হয়েছে এবং পুলিশের সাথে শিক্ষার্থীদের কথা চলছে আমরা দেখতে পাচ্ছি। তার আগেই আজ বেলা 3টা থেকে নগরীর বটতলী রেল স্টেশন মোড়ে প্রথমে চট্টগ্রাম শহরে যতগুলো কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো শিক্ষার্থীরা এসে প্রথমে মিছিল করতে থাকে। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ট্রেনে এসে মূলত তারা বিক্ষোভ সমাবেশ করে। তারপর পরেই তারা নগরীর বটতলী স্টেশন থেকে মিছিল নিয়ে তারা টাইগারবাস সড়কে আসছে। সড়কের মুখে মূলত তাদেরকে পুলিশ আটকে দিয়ে তারা বিভিন্ন ধরনের ইতিমধ্যে স্লোগান দিচ্ছে। তারা যেটি বলছেন, কুমিল্লায় শিক্ষার্থীরা বলছেন কুমিল্লায় তাদের যে সহপাঠী রয়েছে তারা কোটা বিরোধী আন্দোলন করার সময় তাদের উপর হামলা হচ্ছে, সেই হামলার প্রতিবাদে তারা মিছিল করছেন। পাশাপাশি তারা বলছেন তাদের দাবি দাওয়াগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীরা বলছেন কোটা নিয়ে যে বৈষম্য করা হচ্ছে সেটির প্রতিবাদে তাদের যে আন্দোলন সেটি চলবে। আমরা জেনেছি এর আগেও আজ সকাল 10:30টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিতরে আদিবাসী যারা ছাত্র রয়েছেন, প্রতিবন্ধী যারা ছাত্র রয়েছেন, তারাও মূলত এই কোটার পক্ষে তারা প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছেন এবং তারা সেটি বলছেন যে সরকারি চাকরিতে 9ম গ্রেড এবং 8ম গ্রেডে যে কোটা বৈষম্য রয়েছে সেটি প্রত্যাহার করা দরকার। এখানকার যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি চট্টগ্রাম শহরে যতগুলো কলেজ রয়েছে এবং চট্টগ্রাম শহরে যতগুলো কলেজ রয়েছে এবং চট্টগ্রামের অধিভুক্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে কলেজগুলো রয়েছে সেই শিক্ষার্থীরা তারা মনে করছেন এখন পর্যন্ত এখানকার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যারা পুলিশ সদস্য রয়েছেন তারা শিক্ষার্থীদেরকে সড়কে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছেন, তারা যেন টাইগারবাস মোড়ে অবস্থান নিতে না পারে সেজন্য। তবে পুলিশের সাথে শিক্ষার্থীদের আলোচনা চলছে, আলোচনার পরে আসলে সামনে জানা যাবে তারা কি সড়কে অবস্থান নিবে বা তাদের মিছিল এখানে শেষ করবেন। তবে শিক্ষার্থীরা আসলে সামনে তাদের যে মোড় রয়েছে টাইগারবাস মোড়ে সেখানে যেতে তারা অনড়। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছ থেকে সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী KM নাজিম। এবারে আমরা এই আন্দোলনের বিষয়ে ফিরে আসতে চাই রাজধানী শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বিকেল 3:30টা থেকে এখানে কোটা আন্দোলনের কথা ছিল, এখন সেখানকার পরিস্থিতি কি? প্রায় 4:20-এরও বেশি এখন বাজে, এখন কেমন পরিস্থিতি দেখছেন আপনি? জি তন্নি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে কোটা আন্দোলন নিয়ে যারা আন্দোলন করছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আজকে বিকেল 3:30টা থেকে মূলত শাহবাগে জড়ো হওয়ার কথা ছিল। মূলত এখনো তারা শাহবাগ এরিয়াতে এসে পৌঁছেনি। আপনি দেখতেই পাচ্ছেন যে শাহবাগে অনেক পুলিশ সদস্য অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য কিন্তু এখানে রয়েছেন। কারণ আপনি জানেন যে গতকাল হাইকোর্ট থেকে যে রায় হয়েছিল, রায় হওয়ার পরে কিন্তু আজকে মূলত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রী তারা কিন্তু কথা বলেছেন যে হাইকোর্টের অর্থাৎ আপিল বিভাগের যে রায়টি হচ্ছে, যেটি 1 মাস সময় নিয়েছে, 1 মাস সময় পরে যখন এটি সমাধান হবে, এই সমাধান হওয়ার আগ পর্যন্ত যদি কেউ আবার নতুন করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করে হচ্ছে শাহবাগ বা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেই, তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে তাদেরকে আজকে সেখানে বসতে দেওয়া হবে না। তারই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে হিউজ পরিমাণ পুলিশ সদস্য এবং তারা কিন্তু তাদের প্রস্তুতি নিয়ে রেখেছেন। আপনি জানেন যে এখনো পর্যন্ত কিন্তু আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এদিকে আসেনি। তারা মূলত আসার আগেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য তারা তাদের পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছেন যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবং আপনি দেখছিলেন যে হচ্ছে ঢাকার বাইরে কিন্তু ইতিমধ্যে অনেক জায়গায় পুলিশ বাধা দিয়েছে, এখানেও আজকে একটা বাধা দেওয়ার সংখ্যা কিন্তু তৈরি হয়েছে। যদিও আন্দোলনকারীরা বলছে কোনো বাধাই তাদেরকে তাদের আন্দোলন থেকে বিরত রাখতে পারবে না, যে কোনো বাধাকে টপকে তারা তাদের আন্দোলন সফল করবেন। পুলিশ এখন পর্যন্ত যে ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে, তাদের যে কথা যে যদি তারা এখানে বসে পড়তে চায় তাহলে তাদেরকে বাধা দেওয়ার তারা চেষ্টা করবে। এখনো পর্যন্ত যেহেতু মিছিলকারীরা আসেনি, মূলত তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে এখনো অবস্থান করছেন। ঢাকা কলেজ থেকে যারা আসবেন তারা মূলত সায়েন্স ল্যাব হয়ে শাহবাগে এসে আজকে শাহবাগের মুখটিকে মূলত তারা বেশি ফোকাস করেছেন এবং ফার্ম গেট বা অন্যান্য সায়েন্স ল্যাব অঞ্চল সেগুলো হয়তো আজকে ব্লকের আওতায় আসবে না। কিন্তু এর ফলে কিন্তু শাহবাগকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত গাড়ি চলাচল স্বাভাবিক আছে, যেহেতু আন্দোলনকারীরা এখন পর্যন্ত এই জায়গাটিতে বসে পড়েনি এবং তারা এসে যেন বসে না পড়তে পারে এজন্য কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি দেখছি এবং তাদেরকে কিন্তু বিভিন্নভাবে বলা হচ্ছে এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সেই অর্থে কারোর সাথে কথা বলতে পারিনি,
তবে তাদের মনোভাব বা তাদের অ্যাটেনশন দেখে যেটা বোঝা যাচ্ছে হয়তো বা আজকে আন্দোলনে একটা বাধা আসতে পারে। যদিও ছাত্রছাত্রীরা বলছে কোনো বাধা, কোনো ধরনের উস্কানিতে তারা পা দিবেন না। যদি পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে সেই বাধা তারা টপকে তাদের যে অবস্থান সেই অবস্থান নেওয়ার চেষ্টা করবেন। এবং তারা বলছেন যে জনদুর্ভোগ কিছুটা হলে জনগণ যেন তাদের মুখের দিকে তাকে এই আন্দোলনটাকে মেনে নেয় এবং তারা তাদের যৌক্তিক দাবির সাথে তারা যেন একত্রিত হয় এবং তাদেরকে সমর্থন করে। এবং পুলিশের যে প্রস্তুতি এতে দেখে মনে হচ্ছে শাহবাগে আজকে যে ধরনের পুলিশ প্রস্তুতি অন্য দিন কিন্তু সেভাবে দেখা যায়নি। পুলিশ সদস্যরা বলছে তারা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে তারা ঠেকাবেন। এই ছিল রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাঝার ইসলাম। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বাংলা ব্লকেডের যে সর্বশেষ অবস্থা সেটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কোটা সংক্রান্ত বিষয়ে আপিল বিভাগে বিচারাধীন, তাই আদালতের প্রতি সম্মান দেখিয়ে কোটা আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কোটা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের দাবিকে সংবেদনশীলভাবে গ্রহণ করেছে এবং যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানও চায় ছাত্রলীগ। অভিযোগ করেন, আন্দোলনকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্লকেট তৈরি করা সাধারণ ছাত্র সমাজের আন্দোলন হতে পারে না বলেও মন্তব্য করেন সাদ্দাম। এ সময় আন্দোলনকারীদের ধৈর্যের পরীক্ষা দেওয়ার আহ্বান জানায় ছাত্রলীগ। ধন্যবাদ। বিচার বিভাগ কে কার কাছে আদালতের মাধ্যমে সমাধান হচ্ছিল এবং বর্তমান সময়েও যেখানে নির্বাহী বিভাগের পরিপত্র জারি রয়েছে, যেখানে এর আগে 2018 সালের বাস্তবতায় যেটি জারি করা হয়েছিল সেটি যখন পুনর্বহাল হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আন্দোলনকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া, আন্দোলনকে আরো বেশি টেনে হিসেবে লম্বা করার প্রচেষ্টা এবং বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে এক ধরনের মব জাস্টিসের মতো নির্বাহী বিভাগের প্রতি আদেশ জানানো, এটি আমরা মনে করি যে এটি সুচিন্তিত কোনো পরিকল্পনা নয় বলে আমরা মনে করি। রাষ্ট্রীয় অপকর্ম ঢাকতে সরকার একের পর এক ইস্যু তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোটা ইস্যুতে সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছেন, টেলিপ্যাথিক সম্পর্কের কারণে সরকার যা চায় তা আদালতের রায়ের মধ্য দিয়ে চলে আসে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এত ছাত্রলীগের লোক প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়েই সম্ভব হয়েছে। সরকার প্রধানের সিংহাসন টিকিয়ে রাখতে দেশে ভয়ের পরিবেশ তৈরি করতে আবারও গুম খুনের পদ্ধতি ফিরিয়ে আনা হচ্ছে অভিযোগ করে গুম হওয়া ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি করেন রুহুল কবির রিজভী। কল্পকাহিনীকেও হার মানানো সর্বস্তরের দুর্নীতির প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, দুর্নীতির এই অবদান সরকার প্রধানের। ছাত্রদের চলমান কোটা সংস্কার আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণ সমর্থন রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। গত 12 বছরে প্রায় 12 থেকে 13,000 আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদেরকে ভুয়া মুক্তিযুদ্ধ সনদ দেওয়া হয়েছিল। এখন এই ভুয়া মুক্তিযুদ্ধ সনদের যাদেরকে দিয়েছে তাদেরকে যদি নিয়োগ দিতে হয় তাহলে তো কোটাকে পুনঃস্থাপন করতে হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আদালতকে ব্যবহার করে এই খুনি শেখ হাসিনা সরকার এই কোটাকে আবার পুনর্বহাল করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 2018 সালে যে কোটা সংস্কার হয়েছিল সেখানে আমরা নৈতিক সমর্থন দিয়েছি এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এখন যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি। কোটা আন্দোলন আপনি না করেছিলেন, পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার কি বলে যে আদালত থেকে হলো কেন? আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী আওয়ামী সরকার, প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক, অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে। এটাই তো আমরা দেখছি যে অমুক ডিসি অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক হলের সাধারণ সম্পাদক ছিল, অমুক এসপি সে আরেকটি বিশ্ববিদ্যালয়, এত ছাত্রলীগ ডিসি এসপি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হয় কি করে? এই প্রশ্নপত্র ফাঁসের মধ্যে দিয়ে। কক্সবাজারে আবারও পাহাড় ধসে মারা গেছেন 2 জন। ভারী বর্ষণের কারণে বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। এ নিয়ে 1 মাসে অর্ধশতাধিক পাহাড় ধসের ঘটনায় মারা গেছেন 16 জন। জনপ্রতিনিধিরা বলছেন, বারবার সতর্ক করার পরও ঝুঁকিপূর্ণরা ছাড়ে না পাহাড়ে বসবাস। সহকর্মী সৌরভ দেবের রিপোর্ট। কক্সবাজার শহরের শিকদারপাড়া সকালে পরিবারের সদস্যদের জন্য নাস্তা বানাচ্ছিলেন জমিলা বেগম, কিন্তু সে নাস্তা আর বানানো হয়নি খাওয়াও। তার আগেই পাহাড় ধসের মাটি চাপায় প্রাণ হারান জমিলা। আর শহরের পলাংকাটা এলাকায় মাটির দেয়াল চাপায় মৃত্যু হয় শিশু হাসানের। হঠাৎ মতে পার একটা বিষয়টা আমি ড্রেনের থেকে ধুয়ে দিচ্ছি, একটা সরার থেকে ধোয়ানোর পর আমার ওয়াইফ ছিল ভিতরে পাকঘরে,
রান্না করছিল। ওই সময় ওনাকে ডাক দিয়েছি, দেখি পাটা ঘুরে চলে আসে, তখন আমরা হাত করা নেই। জামাই হদা জমিরানের হয়ে চুক্তি চুক্তি ভাত দিয়ে তারা খাইবার লারিওয়া তো হয় মতো হদা নেলে হয়ে গেছে নি ভাত দিতে গিয়ে রাত্রের মধ্যে পাড়া আগে নেলি না ভাত মাইয়া পর প্রায় ঘন্টা 1.5 ঘন্টা মাটি কাটা হয়েছে, এরপরে তাকে মাটির নিচে থেকে তুরানে আনা হয়েছে। কক্সবাজারের পাহাড়ের পাদদেশে প্রায় 2.5 লাখ মানুষের বাস। ফায়ার সার্ভিস বলছে নিয়মিতই এসব মানুষকে সতর্ক করা হলেও নিরাপদ আশ্রয়ে যায়নি কেউ। অতিবৃষ্টি এবং ভারী বর্ষণের কারণে পাহাড় ধস হতে পারে। আপনারা যারা যদি বৃষ্টিও কমে যায় আপনারা পরে আসিয়েন, এরপর আপনারা যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে এগুলো নিয়ে যান, আপনারা নিরাপদ স্থলে গ্রহণ করে। আমরা মানুষকে এইভাবে করে যারা বসবাস করছে তাদেরকে বোঝানোর জন্য আমরা চেষ্টা করছি। পৌর কর্তৃপক্ষ দুষছে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের, সচেতন করার পরও না যাওয়ায় বাড়ছে দুর্ঘটনা। নিরাপদ আশ্রয় কেন্দ্র আমরা যে খোলা হয় সেখানে নিয়ে যাওয়ার জন্য, চলে যাওয়ার জন্য আমরা তাদেরকে বলে থাকি। তো তদ্রূপ আমরা ভারী বর্ষণ হলে আমরা এই কাজটি করে থাকি, কিন্তু মানুষ কর্ণপাত করে না। মানুষ তারা নিজেদের বাসস্থান ছেড়ে কোথাও যাওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করে না। তারই প্রতিফলন ঘটেছে আজকের এই পাহাড় ধসে নিহত হওয়ার মধ্য দিয়ে। গেল 1 মাসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন স্থানে পাহাড় ধসে প্রাণ গেছে 16 জনের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৃষ্টি হওয়ায় আবারও অবনতি হয়েছে কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর ও পঞ্চগড়ের বন্যা পরিস্থিতি। এতে টানা 2 সপ্তাহের বন্যায় নাকাল এসব এলাকার দুর্গতরা। এরই মধ্যে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। তবে মৌলভীবাজারে পানি কিছুটা কমলেও বেড়েছে ভোগান্তি। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। টানা 2 সপ্তাহের বন্যায় নাকাল উত্তরাঞ্চলবাসী। কুড়িগ্রামে এখনো সড়কে হাঁটু পানি, বাড়িতে কোমর পানি, তাই দুর্ভোগের সীমা নেই এখানকার বানভাসীদের। জেলায় 4 শতাধিক গ্রামের প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। সেই সঙ্গে যাতায়াতেও বেড়েছে ভোগান্তি। জায়গা আসমু আমরা মেইন রাস্তা আসমু, আসার কোনো বুদ্ধি নেই, এই পানি পাড়ে আসা লাগে। খুব সমস্যার মধ্যে আছি, কোনো ত্রাণও ঢোকে নেই যাবত এদিকে। চলাচল এবার বর্তমান খুব অসুবিধার মধ্যে আছে। জামালপুরে এখনো পানিতে তলিয়ে অনেক এলাকা। টানা 2 সপ্তাহের বন্যায় দুর্গত এলাকায় বানভাসীদের অনেকেরই দিন কাটছে অনাহারে অর্ধাহারে। সেই সঙ্গে গবাদি পশু নিয়েও চরম বিপাকে পড়েছে তারা। এমন পরিস্থিতিতেও সরকারি ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ দুর্গতদের। চেয়ারম্যান আত্মসাৎ করে খেতে আছে, মেম্বার আত্মসাৎ করে খেতে আছে, ব্লক সভাপতি আছে ওনারা খাইতে আছে, কারো বলতে কারো লক্ষ্য নাই, পোলাপান না খায় মরতে আছে। স্কুল কলেজ স্কুল বন্ধ। সভাপতি এখন পর্যন্ত কোনো একটা নগর কাছে খোঁজ খবর নেই। অনেক গরিব মানুষ আছে, আপনারা দেখেন, না খায় মরতে আছে। এদিকে পঞ্চগড়ে ভারী বৃষ্টি হওয়ায় আবারও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি। এতে প্লাবিত হয়েছে নতুন এলাকা, তলিয়ে গেছে ফসল। চরম দুর্ভোগে এখানকার বানভাসীরা। একবার বন্যা হয়েছে, বন্যার পরে গাড়ার পরে রুয়া সব নষ্ট হয়ে গেছে, আবার পুরানা রুয়া লাগা হচ্ছে, লাগার পরে আবার বন্যা হয়, তারপরে বীজ পাওয়া যাওয়া নেই। পানিবন্দি হয়ে আসি, চুলা ব্যবহার করতে পারি না, টিউবওয়েল ব্যবহার করতে পারি না, বাথরুম যাইতে পারি না। বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট। বাচ্চা কাচ্চা মাদ্রাসা স্কুল কিছু যাইতে পারে না, রাস্তায় পানি। আর এই দুঃখজনক ব্যাপারে আমরা যে কষ্ট করে হাঁটতেছি, আমাদের পা গুলো পর্যন্ত খাই ফেলতেছে। যমুনা নদীর পানি বাড়ায় আবারও অবনতির দিকে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি। জেলায় পানিবন্দী প্রায় লাখো মানুষ। পানিতে তলিয়ে থাকায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন বানভাসীরা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এদিকে মৌলভীবাজারে বাড়ি থেকে নামতে শুরু করেছে পানি। এতে নতুন করে কাদামাটি বাড়িয়েছে সংকট। দুর্গত এলাকায় চর্মরোগ সহ বেড়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। চলাচলেও স্থানীয়দের পড়তে হচ্ছে ভোগান্তিতে। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, নেই নিজস্ব বর্জ্য অপসারণের ব্যবস্থা। কোনো নিয়ম নীতি ছাড়াই এভাবেই বছরের পর বছর চলছে দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের অধিকাংশ চালকল। প্রতিনিয়তই এসব চালকলের বর্জ্যযুক্ত পানি ছড়িয়ে পড়ছে ফসলি জমি সহ লোকালয়ে। ছাই ও কালো ধোঁয়ায় এলাকার বাসিন্দারা পড়েছেন চরম ভোগান্তিতে। হুমকির মুখে পড়েছে চাষাবাদ ও জীববৈচিত্র্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট।
দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। এখানে ছোট বড় মিলিয়ে চালকল রয়েছে প্রায় ৩০০-র মতো, যার অধিকাংশই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, এমনকি নেই নিজস্ব বর্জ্য অপসারণের ব্যবস্থাও। দীর্ঘদিন ধরে নিয়ম নীতি ছাড়াই এই চালকলগুলো ছড়াচ্ছে কালো ধোঁয়া ও ছাই, ফসলি জমিতে ফেলছে বর্জ্যযুক্ত পানি, যার কারণে এলাকাবাসীদের মাঝে দেখা দিয়েছে নানা রোগবালাই। হুমকির মুখে পড়েছে এলাকার চাষাবাদ ও জীববৈচিত্র্য। গুড়া টুড়া চোখে যাচ্ছে, চোখ নষ্ট হচ্ছে, ময়লা যাচ্ছে, একটু পর চোখ ধোয়া লাগছে, চশমা ব্যবহার করতে হচ্ছে, অ্যাজমা হচ্ছে, আমার নিজেরই অ্যাজমা হয়ে গেছে। গরু ছাগল সবই ধরেন অসুস্থ হয়ে পড়ে, একটা জিনিস পালতে পারি না আমরা, জিনিসটা অসুস্থ হয়ে পড়ে। আবার এই ছাই মেল চললে পারে আমরা অন্ধকারে ঘর থেকে বাড়াতে পারি না। পানি সব এই জায়গায় আবর্জনা ও পাটির পানি, ওই নানান পানি। হ্যাঁ, ধানের গুঁড়ো উঠতেছে, ধানের গুঁড়ো ওঠে, তারপর চোখের মধ্যে চোখ নষ্ট হয়ে যায়, চোখের জ্বালা যন্ত্রণা হয়, সবকিছু হয় জায়গায়। তুষো ওরে বুঝছেন, ওইটা চোখের মধ্যে গেলে একবারে আটকায় যায়, ওইটা মানে বের করাও কষ্ট করে হয়ে যায়, অনেকের চোখে এই জন্য সমস্যা হয়েছে। আর তাছাড়া যদি এগুলা যদি নিরাশন না করা যেত একটা কথা হইতো, লাখখানিক টাকা খরচ করলে শুনছি যে করা যায়, অনেক একটা অটোমেল করছে এইদিকে, যে এইদিকে ছাই উড়ে না। তবে পরিবেশ দূষণের বিষয়টি কিছু কিছু মিল মালিক স্বীকার করলেও কেউ কেউ আবার দেখাচ্ছেন নানা অজুহাত, বলছেন সবকিছু মানিয়েই চলছেন তারা। কিছুটা সত্য সেটা আছে, তারা বসবাস করে, সম্মিলিত পানি মিলিয়ে একটা পরিবেশ খারাপ হয়, এতে তাদের জনজীবন ক্ষতির দিকে যায়। মান দপ্তর আমল যেভাবে আছে এই এলাকায় সেভাবে চলতেছে। এখন আমরা আমাদের পরিবেশ আমাদের পরিবেশ বজায় রাখাই আমরা আমাদের মেনে নিয়ে আমরা কাজ করতেছি। আর যে সকল চালকলের মালিকরা পরিবেশের ছাড়পত্র ও নিয়ম না মেনে মিল চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। যে প্রতিষ্ঠানগুলোয় লাইসেন্স নাই বা আমাদের পরিবেশের ছাড়পত্র নাই, সেসব প্রতিষ্ঠানে আমরা নিয়মিত মনিটরিং এবং অভিযান এবং আমাদের একটা এনফোর্সমেন্ট উইং আছে, সেখানে আমরা তাদেরকে মানে আইনের আওতায় আনি। জেলায় ছোট বড় মিলিয়ে ৩০০-টির মতো চালকল থাকলেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র ৪৫-টির। যেগুলোর ছাড়পত্র রয়েছে সেগুলোও নিয়ম নীতি না মেনেই চালাচ্ছেন কার্যক্রম। তাই দ্রুত এসব চালকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাটি চাপা পড়ে 2 শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের সিদ্ধেশ্বরী গ্রামের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে ড্রেজার দিয়ে মাটি খনন করার সময় 3 শ্রমিক মাটি ধসে চাপা পড়ে। তাৎক্ষণিক আতিকুল ইসলাম নামের একজন বের হয়ে আসলেও তার আপন ভাই দেলোয়ার ও চাচাতো ভাই মনসুর মাটি নিচে চাপা পড়ে থাকে। এতে দুজনেরই মৃত্যু হয়। লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে 15টি দোকান। স্থানীয়রা জানায়, সকালে ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে অগ্নিকাণ্ড ঘটে। এর পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস জানায়, 6টা 20 মিনিটে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারা। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দোকানগুলোর মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কাপড়ের দোকান বেশি হওয়ায় আগুনের লেলিহান শিখার মাত্রাও বেশি ছিল। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।